মাথার ভেতর ঝোড়ো মেঘ ওড়ে, আমি একাকিনী পিতৃভবনে। আমার কেবলই শোক পালনের পালা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ মুজিব বর্ষে ফিরে এলো স্বাধীন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেদনার দিন। জাতির জীবনে কলঙ্কময় দিন 15ই আগস্ট, জাতীয় শোক দিবস। 1975-এর এই দিন ঘাতকরা শুধু স্বাধীনতার মহানায়ককেই হত্যা করেনি, হত্যা করতে চেয়েছিল সদ্য স্বাধীন রাষ্ট্র বাংলাদেশকেই। ঘাতকের বুলেটে জাতির পিতাকে সপরিবারে হারানোর দিনে শোক শ্রদ্ধায় বঙ্গবন্ধু, বঙ্গমাতা সহ 15ই আগস্টের সব শহীদকে স্মরণ করছে জাতি। বিশ্বের নিপীড়িত মানুষের কণ্ঠস্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সহযোগিতায় 21শে টেলিভিশন আয়োজন করেছে বিশেষ আবৃত্তি অনুষ্ঠান আগস্টের শোক গাঁথা। এ আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিবেদিত কবিতার আবৃত্তিতে তাঁর প্রতি শ্রদ্ধা জানাবেন বিশিষ্ট আবৃত্তি শিল্পীরা। আরও থাকছে জাতির পিতার অসমাপ্ত আত্মজীবনী এবং কারাগারের রোজ নামচা থেকে পাঠ। বিশেষ এই আয়োজনের সঞ্চালনায় আপনাদের সঙ্গে থাকছি আমি শারমিন লাকি। এই পর্বের আবৃত্তিতে অংশ নিচ্ছেন দেশ বরেণ্য আবৃত্তি শিল্পী ঝর্ণা সরকার, আমাদের সাথে আছেন আকামুল্লাহ, আমার বাঁদিকে রয়েছেন মাহিদুল ইসলাম এবং নাজনীন নাজ। প্রথমে আমরা ঝর্ণা সরকারের কাছ থেকে আবৃত্তি শুনব। যার মাথায় ইতিহাসের জ্যোতির্বলয়, কবি শামসুর রাহমান। যখন সুবে সাদিকের মুয়াজ্জিনের আজান চুমু খেলো শহরের অট্টালিকার নিদ্রিত গালে, ফুটপাতের ঠোঁটে, ল্যাম্পপোস্ট অথবা দোকানপাটের নিঝুম সাইনবোর্ডের চিবুকে, স্তব্ধ গাছের মাথায়, পাখির নীড়ের স্নিগ্ধ নিটল শান্তিতে, তখন ধানমন্ডির 32 নম্বর বাড়িতে কয়েকটি কর্কশ অমাবস্যা ঢুকে পড়ল। অকস্মাৎ স্বপ্ন দেয় হরিণের আত্মনাদে জেগে ওঠেন তিনি। প্রশস্ত বক্ষ, দীর্ঘকায়, সুকান্ত পুরুষ, যার মাথায় ইতিহাসের জ্যোতির্বলয়। এসে দাঁড়ালেন অসীম সাহসী প্রতিভু। কতিপয় কর্কশ অমাবস্যা, যাদের অন্ধকার থেকে বেরিয়ে আসছিল পরিকল্পিত উন্মত্ততার বিভৎস জীব, তার দিকে ছুড়ে দিল এক ঝাঁক দমকা বুলেট। ঈষৎ বিস্ময়, বিহ্বল, অথচ স্থির, অটল, নির্ভীক তিনি অমাবস্যার দিকে আঙুল উঁচিয়ে ঢলে পড়লেন সিঁড়িতে। সেই মুহূর্তে বাংলা মায়ের বুক বিদীর্ণ হলো। মেঘনা, পদ্মা, যমুনা, সুরমা, আড়িয়াল খাঁ, ধল্লা, ধলেশ্বরী, কুমার, কর্ণফুলী, বুড়িগঙ্গা এবং মধুমতি তাজা রক্তে ভরে উঠল কানায় কানায়। বাংলায় লহুরাঙা ফোরাত বয়ে গেল। সীমারের নির্লম্বুক শানিত খঞ্জর, ইমাম হোসেনের বিষণ্ণ মুখ আর কারবালার প্রান্তর ভেসে উঠল দৃষ্টিপথে। আকাশের মেঘমালা, এই গাঙের বদ্বীপের সকল গাছপালা, হঠাৎ জেগে ওঠা প্রতিটি পাখি, হাওয়ায় কম্পিত ঘাসের ডগা, সকল ফুলের অন্তর হয়ে গেল দিগন্ত কাঁপানো মাতম। বাংলাদেশ ধারণ করল মহরমের শিয়াবেশ। সদর রাস্তায় এক চক্ষু দানবের মতো ট্যাঙ্কের উলঙ্গ ঘর ঘর আজানের ধ্বনিকে ডুবিয়ে দিতে চাইল, লাঞ্ছিত করল নিসর্গের প্রশান্ত সম্ভ্রমকে। প্রত্যুষের থমথমে ফ্যাকাশে মুখে লেগে রইল নবপরিণীতার রক্তের ছাপ, যার হাতে
তার বুকের রক্তের মতোই টাটকা মেহেদির রং। প্রত্যুষে মুখ লুকিয়ে ফেলতে চাইল ভয়ার্ত বালক রাসেলের দিকে অমাবস্যাকে অগ্রসর হতে দেখে। কতিপয় অমাবস্যার হায়নার চোখে মৃত্যুর নগ্ন নৃত্য দেখে প্রত্যুষে থমকে দাঁড়ালো, ধিক্কারের ভাষা স্তব্ধতায় হলো বিলীন। স্মরণ করতে চাই না সেই সব পাষাণ হাতকে যেগুলো মারণাস্ত্র উঁচিয়ে ধরেছিল তার বুক লক্ষ্য করে। যিনি দুঃখিনী বাংলা মায়ের মহান উদ্ধার, আমাদের দৃষ্টির স্ফুলিঙ্গে ভস্মীভূত হোক সেই সব হাত যেগুলো মেতেছিল নারী হত্যা আর শিশু হত্যায়। আমাদের থুতুতে পচে যাক সেই সব হাত জনস্মৃতি থেকে তাকে মুছে ফেলতে চেয়েছিল, অথচ তিনি মধুমতি নদীর তীরে গাছপালা লতা গুল্ম ঘেরা টুঙ্গি পাড়ায় দীঘল জমাট অশ্রুপুঞ্জের মতো সমাহিত হয়েও দিগ্বিজয়ী সম্রাটের ঔজ্জ্বল্য আর মহিমা নিয়ে ফিরে এলেন নিজেরই ঘরে জনগণের নিবিড় আলিঙ্গনে। দেশের প্রতিটি শাপলা শালুক আর দোয়েল, ফসল তরঙ্গ আর পল্লীপথ প্রণত তার অপরূপ উদ্ভাসনে এবং শ্রাবণের অবিরল জলধারায় অপার বেদনায় জমাট বেঁধে আদিগন্ত শোক দিবস হয়ে যায়। আবৃত্তি করবেন মাহিদুল ইসলাম। গভীর শ্রদ্ধা জানাচ্ছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি। আবৃত্তি করছি শামসুর রহমানের কবিতা তোমারই পদধ্বনি। এই লেখা উঠে এসেছে তোমার স্বদেশের বুক থেকে, এই লেখা উঠে এসেছে এদেশের প্রতিটি নদী থেকে। যেসব নদী তরঙ্গায়িত হতো তোমার প্রতিটি শিরা উপশিরায়। এই লেখা উঠে এসেছে সেই সব ক্ষেত থেকে যাদের ফসলের ঢেউ ধারণ করত তোমার হৃদয়। এই লেখা উঠে এসেছে তোমার প্রাণের স্বদেশের গাছের শেকড়, পাখির বাসা, মাছের চোখ, কৃষকের চঞ্চল লাঙল, শ্রমিকের শ্রমনিষ্ঠ হাত, শত শত শহীদের জনক জননীর বিলাপ, বিচ্ছেদ কাতর পক্ষিণীর মতো জীবন সঙ্গিনীর দীর্ঘশ্বাস আর সন্তানের আর্তনাদ থেকে। এই লেখা উঠে এসেছে সেই সিঁড়ি থেকে যেখানে পড়েছিল ঘাতকের গুলিবিদ্ধ তোমার লাশ। এই লেখা উঠে এসেছে তোমার বুক জোড়া রক্তাক্ত গোলাপ থেকে, বুলেটে ঝাঁঝরা হয়ে যাওয়া নবপরিণীতার মেহেদি রাঙা হাত এবং শিশুর নেকড়ে খোবলানো শরীর থেকে। তোমার দিকে ওরা ছুঁড়ে দিয়েছিল মৃত্যু, কিন্তু ওরা জানতো না কোনো কোনো মৃত্যু জীবনের চেয়েও সতেজ মহিমান্বিত। তোমার মৃত্যুর কাছে কোটি কোটি জীবন আজও নত জানু। তোমার গুলিবিদ্ধ শরীর এখনো রাজপথ উপচে পড়া মিছিলের সামনে, যেখানে সমাজ বদলে ফেলার প্রেরণায় বাংময় হয় কোনো তরুণ কণ্ঠ, সেখানে বেজে ওঠে তোমার কণ্ঠস্বর। যেখানে বুলেটের আঘাতে ঢলে পড়ে কোনো সংগ্রামীর শরীর, সেখানে আবার লাফিয়ে পড়ে তোমার দীর্ঘ ঋজু দেহ। যেখানে প্রতিবাদে উত্তোলিত হয় বাহুর অরণ্য, সেখানে সবচেয়ে উঁচু তোমার সূর্য ঝলসিত হাত। এমন কোনো হাইরাইজ দালান নেই এই শহরে যা তোমার উচ্চতাকে খর্ব করতে পারে। এই তো আমরা দেখছি রৌদ্রময় মাঠে মধ্যবয়সী কৃষকের সঙ্গে তুমি লাঙল ঠেলছো কড়া পড়া হাতে। এই তো তুমি খালি পায়ে এবড়ো থেবড়ো জমিনে হেঁটে হেঁটে গুণ টানছো নদীতে, দাঁড় বাইছো মাছির সঙ্গে, কারখানার চাকা ঘোরাচ্ছ মজুরের সঙ্গে। কাদায় দেবে যাওয়া চাকা ঠেলে তুলছো গাড়িয়াল ভাইয়ের হাতে হাত লাগিয়ে। সুন্দর ও কল্যাণের স্বপ্ন দেখছো আদর্শবাদী তরুণের স্বপ্নে মিশে গিয়ে। এই তো তুমি অডিসিউসের মতো বেরিয়ে পড়েছো নব অভিযানে। কসাইখানাকে ফুলের বাগান বানানো যার সাধনা, তুমি সেই সাধনার অকম্পিত শিখা। তোমাকে ওরা অবজ্ঞায়
অপমানে অবহেলায় ঠেলে দিয়েছিল এই বাংলার অজপাড়া গায়ে এক কবরে। অথচ আজ ৫৬,০০০ বর্গ মাইল জুড়ে তোমারই পদধ্বনি, আলো জাগানো ভাস্বর পদধ্বনি। এবারে আবৃত্তি শুনব নাজনীন নাজের কাছ থেকে। স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো? কবি নির্মলেন্দু গুণ। একটি কবিতা লেখা হবে, তার জন্য অপেক্ষার উত্তেজনা নিয়ে লক্ষ লক্ষ উন্মত্ত অধীর ব্যাকুল বিদ্রোহী শ্রোতা বসে আছে ভোর থেকে জনসমুদ্রের উদ্যান সৈকতে। কখন আসবে কবি? এই শিশু পার্ক সেদিন ছিল না, এই বৃক্ষে ফুলে শোভিত উদ্যান সেদিন ছিল না, এই তন্দ্রাচ্ছন্ন বিবর্ণ বিকেল সেদিন ছিল না। তাহলে কেমন ছিল সেদিনের সেই বিকেল বেলাটি? কেমন ছিল শিশু পার্কে, বেঞ্চে, বৃক্ষে, ফুলের বাগানে ঢেকে দেয়া এই ঢাকার হৃদয় মাঠখানি? জানি সেদিনের সব স্মৃতি মুছে দিতে হয়েছে উদ্যত কালো হাত। তাই দেখি কবিহীন এই বিমুখ প্রান্তরে আজ কবির বিরুদ্ধে কবি, মাঠের বিরুদ্ধে মাঠ, বিকেলের বিরুদ্ধে বিকেল, উদ্যানের বিরুদ্ধে উদ্যান, মার্চের বিরুদ্ধে মার্চ। হে অনাগত শিশু, হে আগামী দিনের কবি, শিশু পার্কের রঙিন দোলনায় দোল খেতে খেতে তুমি একদিন সব জানতে পারবে। আমি তোমাদের কথা ভেবে লিখে রেখে যাচ্ছি সেই শ্রেষ্ঠ বিকেলের গল্প। সেদিনের এই উদ্যানের রূপ ছিল ভিন্নতর। না পার্ক, না ফুলের বাগান, এসবের কিছুই ছিল না। শুধু একখণ্ড অখণ্ড আকাশ যেরকম সেরকম দিগন্ত প্লাবিত ধুধু মাঠ ছিল দুর্বাদলে ঢাকা, সবুজে সবুজময়। আমাদের স্বাধীনতা প্রিয় প্রাণীর সবুজে এসে মিশেছিল এই ধুধু মাঠের সবুজে। কপালে, কবজিতে লাল শালু বেঁধে এই মাঠে ছুটে এসেছিল কারখানা থেকে লোহার শ্রমিক। লাঙল জোয়াল কাঁধে এসেছিল ঝাঁক বেঁধে উলঙ্গ কৃষক। পুলিশের অস্ত্র কেড়ে নিয়ে এসেছিল প্রদীপ্ত যুবক। হাতের মুঠোয় মৃত্যু, চোখে স্বপ্ন নিয়ে এসেছিল মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, করুণ কেরানি, নারী, বৃদ্ধ, ভবঘুরে আর তোমাদের মতো শিশু পাতা কুরানিরা। দল বেঁধে একটি কবিতা পড়া হবে, তার জন্য কি ব্যাকুল প্রতীক্ষা মানুষের। কখন আসবে কবি, কখন আসবে কবি? শত বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো দৃপ্ত পায়ে হেঁটে অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন। তখন পলকে দারুণ ঝলকে তরিতে উঠিল জল, হৃদয়ে লাগিল দোলা, জনসমুদ্রে জাগিল জোয়ার, সকল দুয়ার খোলা। কেরোতে তাহার বজ্র কণ্ঠবাণী, গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতাখানি। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের। এবারে আমরা শুনব আহাকা মোল্লার কাছ থেকে। সেই রাত্রির কল্পকাহিনী, কবি নির্মলেন্দু গুণ। তোমার ছেলেরা মরে গেছে প্রতিরোধের প্রথম পর্যায়ে, তারপর গেছে তোমার পুত্রবধূদের হাতের মেহেদি রং, তারপর তোমার জন্ম সহোদর ভাই শেখ নাসের, তারপর গেছেন তোমার প্রিয়তমা বাল্যবিবাহিতা পত্নী, আমাদের নির্যাতিতা মা। এরই ফাঁকে একসময় ঝরে গেছে তোমার বাড়ির সেই গরবিনী কাজের মেয়েটি বকুল। এরই ফাঁকে একসময় প্রতিবাদে দেয়াল থেকে খসে পড়েছে রবীন্দ্রনাথের দরবেশ মার্কা ছবি। এরই ফাঁকে একসময় সংবিধানের পাতা থেকে মুছে গেছে দুটি স্তম্ভ, ধর্মনিরপেক্ষতা ও সমাজতন্ত্র।
এরই ফাঁকে এক সময় তোমার গৃহের প্রহরীদের মধ্যে মরেছে দুজন প্রতিবাদী, কর্নেল জামিল ও নাম না জানা এক তরুণ, যারা জীবনের বিনিময়ে তোমাকে বাঁচাতে চেয়েছিল। তুমি কামান আর মৃত্যুর গর্জনে উঠে বসেছ বিছানায়, তোমার সেই কালো ফ্রেমের চশমা পরেছ চোখে, লুঙ্গির উপরে সাদা ফিনফিনে ৭ই মার্চের পাঞ্জাবি, মুখে কালো পাইপ। তারপর হেঁটে গেছ বিভিন্ন কোঠায়। সারি সারি মৃতদেহগুলি তোমার কি তখন খুব অচেনা ঠেকেছিল? তোমার রাসেল, তোমার প্রিয়তমা পত্নীর সেই গুলিবিদ্ধ গ্রীবা, তোমার মেহেদি মাখা পুত্রবধূদের মুজিবাশ্রিত করতল, রবীন্দ্রনাথের ভুলণ্ঠিত ছবি, তোমার সোনার বাংলা। সিঁড়ি বেয়ে নিচে নামবার আগে তুমি শেষবারের মতো পাপ স্পর্শহীন সংবিধানের পাতা উল্টিয়েছ। বাংলাদেশের মানচিত্র থেকে এক মুঠো মাটি তুলে নিয়ে মেখেছ কপালে। ওই তো তোমার কপালে আমাদের হয়ে পৃথিবীর দেয়া মাটির ফোঁটার শেষ তিলক। হায়, তোমার পা একবারও টলে উঠল না, চোখ কাঁপল না, তোমার বুক প্রসারিত হলো অভ্যুত্থানের গুলির অপচয় বন্ধ করতে। কেননা তুমি তো জানো এক একটি গুলির মূল্য একজন কৃষকের এক বেলার অন্নের চেয়ে বেশি। কেননা তুমি তো জানো এক একটি গুলির মূল্য একজন শ্রমিকের এক বেলার সিনেমা দেখার আনন্দের চেয়ে বেশি। মূল্যহীন শুধু তোমার জীবন, শুধু তোমার জীবন। পিতা, তুমি হাত উঁচু করে দাঁড়ালে, বুক প্রসারিত করে কি আশ্চর্য আহ্বান জানালে আমাদের। আর আমরা তখন রুটিন মাফিক ট্রিগার টিপলাম, তোমার বক্ষ বিদীর্ণ করে হাজার পাখির ঝাঁক পাখা মেলে উড়ে গেল বেহেশতের দিকে। তারপর ডেড স্টপ। তোমার নিষ্প্রাণ দেহখানি সিঁড়ি দিয়ে গড়াতে 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 আমার সামনে এসে হুমড়ি খেয়ে দাঁড়ালো। সিঁড়ি ডিঙিয়ে বারান্দার মেঝে গড়িয়ে সেই রক্ত, সেই লাল টকটকে রক্ত বাংলার দুর্বা ছোঁয়ার আগেই আমাদের কর্নেল সৈন্যদের ফিরে যাবার বাঁশি বাজালেন। প্রিয় দর্শক, আগস্টের শোকগাথা প্রথম পর্বের সমাপ্তি ঘোষণা করছি এবং দ্বিতীয় পর্বের জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সহস্রাব্দের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার অসমাপ্ত আত্মজীবনী এবং কারাগারের রোজনামচা নামক দুটি গ্রন্থে তার জীবনের নানা কথা উল্লেখ করেছেন। অসমাপ্ত আত্মজীবনী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা জীবনীমূলক গ্রন্থ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1920 সালের 17 মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। অসমাপ্ত আত্মজীবনীতে তার রাজনৈতিক, তার ভাষা আন্দোলন, যুক্তফ্রন্ট গঠন সহ সে সময়ের সামগ্রিক রাজনৈতিক গতিপ্রকৃতি ছবি ফুটে উঠেছে। এ বইতে 1955 সাল পর্যন্ত সময়কালের কথা তিনি লিপিবদ্ধ করেছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার উদ্যোগে বইটি 2012 সালে প্রথম প্রকাশ হয়। আমরা অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থ থেকে কিছুটা আপনাদের সামনে তুলে ধরছি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্কুলে পড়াকালীনই রাজনীতির সাথে যুক্ত হয়েছিলেন। তার অসমাপ্ত আত্মজীবনী থেকে
আমরা এই তথ্যই পাই তার রাজনৈতিক জীবনের বেশিরভাগ সময় কেটেছে জেলে অন্তরীণ থেকে। তাকে গ্রেপ্তার করার পর কখনোই বেশি দিন এক কারাগারে রাখা হয়নি। একটি কারাগার থেকে আরেকটি কারাগারে তাকে সরিয়ে নেওয়া হতো, আর এই সময় অনেক দিনই তার পরিবারের সঙ্গে দেখা হতো না। এমনই আমরা একটি ঘটনা শুনব মনিরুল ইসলামের কাছ থেকে। সকাল 8টায় হরিদাসপুর স্টেশনে নেমে নৌকায় গোপালগঞ্জ পৌঁছালাম। গোপালগঞ্জে যেয়ে দেখি থানার ঘাটে আমাদের নৌকা। আব্বা, মা, রেনু, হাসিনা ও কামালকে নিয়ে হাজির। ঘাটেই দেখা হয়ে গেল। এরাও এইমাত্র বাড়ি থেকে এসে পৌঁছেছে। 1 বৎসর পরে আজ ওদের সাথে আমার দেখা। হাসিনা আমার গলা ধরল, আর ছাড়তে চায় না। কামাল আমার দিকে চেয়ে আছে। আমাকে চেনে না, আর বুঝতে পারে না আমি কে। মা কাঁদতে লাগলো। আব্বা মাকে ধমক দিলেন এবং কাঁদতে নিষেধ করলেন। আমি থানায় আসলাম। বাড়ির সকলে আমাদের গোপালগঞ্জের বাসায় উঠল। থানায় যেয়ে দেখি এক দারোগা সাহেব বদলি হয়ে গেছেন। তার বাড়িটা খালি আছে। আমাকে থাকবার অনুমতি দিল সেই বাড়িতে। তাড়াতাড়ি কোর্টে যেতে হবে। বহু গ্রাম থেকে অনেক সহকর্মী ও সমর্থক এসেছেন আমার সাথে দেখা করতে। কোর্টে হাজির হলাম। হাকিম সাহেব বেশি দেরি না করে সাক্ষ্য নিতে শুরু করলেন। পরের দিন আবার তারিখ রাখলেন। আমি আমার আইনজীবীকে বললাম অনুমতি নিতে, যাতে আমার মা, আব্বা ও ছেলেমেয়েরা আমার সঙ্গে থানায় সাক্ষাৎ করতে পারেন। তিনি অনুমতি দিলেন। থানায় ফিরে এলাম এবং দারোগা সাহেবের বাড়িতেই আমার মালপত্র রাখা হলো। আব্বা, মা, রেনু খবর পেয়ে সেখানেই আসলেন। যে সমস্ত পুলিশ গার্ড এসেছে ফরিদপুর থেকে, তারাই আমাকে পাহারা দিবে এবং মামলা শেষ হলে আমাকে নিয়ে যাবে। আব্বা, মা ও ছেলেমেয়েরা কয়েক ঘন্টা রইল। কামাল কিছুতেই আমার কাছে আসলো না। দূর থেকে চেয়ে থাকে। ও বোধহয় ভাবত লোকটা কে। অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থে বঙ্গবন্ধুর ব্যক্তিজীবন, রাজনৈতিক জীবন ছাড়াও আওয়ামী লীগ গঠন, পাকিস্তান আন্দোলন, পূর্ব বাংলা তথা বাংলাদেশের প্রতি পশ্চিম পাকিস্তানের শাসকদের বৈষম্যমূলক আচরণের অনেক কথাও অত্যন্ত প্রাঞ্জল ভাষায় উঠে এসেছে। পূর্ব বাংলার সম্পদ কেড়ে নিয়ে কিভাবে পশ্চিম পাকিস্তানিরা রাতারাতি ফুলে ফেঁপে উঠেছিল, তারই একটি বর্ণনা শুনব সাবিরা মাহবুব জনির কণ্ঠে। পাকিস্তান হবে একটা গণতান্ত্রিক রাষ্ট্র। এখানে প্রত্যেক ধর্মাবলম্বী বা জাতি ধর্ম নির্বিশেষে সকল মানুষের সমান নাগরিক অধিকার থাকবে। দুঃখের বিষয়, পাকিস্তান আন্দোলনের যারা বিরুদ্ধাচারণ করেছিল, এখন পাকিস্তানকে ইসলামিক রাষ্ট্র করার ধোঁয়া তুলে রাজনীতিকে তারাই বিষাক্ত করে তুলেছে। মুসলিম লীগ নেতারাও কোনো রকম অর্থনৈতিক ও সমাজনৈতিক প্রোগ্রাম না দিয়ে একসঙ্গে যে স্লোগান দিয়ে ব্যস্ত রইল, তা হলো ইসলাম। পাকিস্তানের শ্রমিক, কৃষক, মেহনতি মানুষ যে আশা ও ভরসা নিয়ে স্বাধীনতা আন্দোলন তথা পাকিস্তান আন্দোলনে শরিক হয়ে অনেক ত্যাগ স্বীকার করেছে, তাদের অর্থনৈতিক মুক্তির দিকে কোনো নজর দেওয়াই তারা দরকার মনে করল না। অন্যদিকে পূর্ব বাংলার বৈদেশিক মুদ্রা থেকে প্ল্যান প্রোগ্রাম করেই পশ্চিম পাকিস্তানের শিল্প কারখানা গড়ে উঠতে সাহায্য করতে লাগলো। ফলে একদল শিল্পপতি গড়ে তুলতে শুরু করলো, যারা লাগাম ছাড়া অবস্থায় যত ইচ্ছা মুনাফা আদায় করতে লাগলো জনসাধারণের কাছ থেকে এবং রাতারাতি কোটি কোটি টাকার মালিক বনে গেল। করাচি বসে ইম্পোর্ট ও এক্সপোর্ট ব্যবসার নাম করে লাইসেন্স বিক্রি করে বিপুল অর্থ উপার্জন করে আস্তে আস্তে অনেকে শিল্পপতি হয়ে পড়েছেন। এটাও
মুসলিম লীগ সরকারের কীর্তি এবং খাজা সাহেবের দুর্বল নেতৃত্বও এর জন্য কিছুটা দায়ী। কারণ তিনি কোনোদিনই বোধহয় সরকারি কর্মচারীদের অযৌক্তিক প্রস্তাবও প্রত্যাখ্যান করতে পারেন নাই। খাজা সাহেবের মন্ত্রীদের মধ্যে দুইটা দল হয়েছিল। ফজলুর রহমান সাহেব একটা দলের নেতৃত্ব করতেন, যাকে বাঙালি দল বলা হতো। আরেকটা দল চৌধুরী মোহাম্মদ আলীর নেতৃত্বে ছিল, যাকে পাঞ্জাবি দল বলা হতো। বাঙালি তথাকথিত নেতারা কেন্দ্রীয় রাজধানী, মিলিটারি হেডকোয়ার্টারগুলি, সমস্ত বড় বড় সরকারি পদ, ব্যবসা বাণিজ্য পাঞ্জাবি ভাইদের হাতে দিতেন। পাঞ্জাবি ভাইদের হাতে দিয়েও গোলাম মোহাম্মদ ও চৌধুরী মোহাম্মদ আলীকে খুশি করতে ব্যর্থ হয়েছিলেন। গণপরিষদে বাঙালিরা 6টা সিট পশ্চিম পাকিস্তানের ভাইদের দিয়েও সংখ্যাগুরু ছিলেন। তারা ইচ্ছে করলে পূর্ব বাংলার জনগণের স্বার্থ রক্ষা করতে পারতেন। তারা তা না করে তাদের গদি রক্ষা করার জন্য এক এক করে সকল কিছু তাদের পায়ে সমর্পণ করেও গদি রাখতে পারলেন না। অনেক সময় এমনও দিন গেছে বঙ্গবন্ধুর পরিবারের লোকজন জানতেও পারতেন না তাকে কখন, কোথায়, কোন কারাগারে রাখা হয়েছে। 1952 সালের ভাষা আন্দোলনের সময় তাকে যে গ্রেপ্তার করা হয়, তখন তাকে রাখা হয়েছিল ফরিদপুর কারাগারে। সেখানে তিনি অসুস্থ হয়ে পড়েন। তিনি কারাগারে বন্দি থেকেই জানতে পারেন 21 ফেব্রুয়ারি তারিখে ছাত্ররা 144 ধারা ভঙ্গ করেছে এবং সেই মিছিলে পাকিস্তানি পুলিশ গুলি চালিয়েছে। এই অসুস্থ অবস্থায় থাকার মধ্যেই 28 ফেব্রুয়ারি তারিখে বঙ্গবন্ধুকে কারাগার থেকে মুক্তি দেন পাকিস্তান সরকার। এর পরের ঘটনা শুনব শহীদুল ইসলাম নাজুর কণ্ঠে। 5 দিন পর বাড়ি পৌঁছালাম। মাকে তো বোঝানো কষ্টকর। হাঁচু আমার গলা ধরে প্রথমেই বলল, আব্বা, রাষ্ট্রভাষা বাংলা চাই, রাজবন্দীদের মুক্তি চাই। 21 ফেব্রুয়ারি ওরা ঢাকায় ছিল, যা শুনেছে তাই বলে চলেছে। কামাল আমার কাছে আসলো না, তবে আমার দিকে চেয়ে রইল। আমি খুব দুর্বল, বিছানায় শুয়ে পড়লাম। এক এক করে সকলে যখন আমার কামরা থেকে বিদায় নিল, তখন রেনু কেঁদে ফেলল এবং বলল, তোমার চিঠি পেয়ে আমি বুঝেছিলাম তুমি কিছু একটা করে ফেলবা। আমি তোমাকে দেখবার জন্য ব্যস্ত হয়ে পড়েছিলাম। কাকে বলবো নিয়ে যেতে? আব্বাকে বলতে পারি না, লজ্জায়। নাসের ভাই বাড়ি নাই। যখন খবর পেলাম খবরের কাগজে, তখন লজ্জা শরম ত্যাগ করে আব্বাকে বললাম। আব্বা ব্যস্ত হয়ে পড়লেন, তাই রওনা করলাম ঢাকায়, সোজা আমাদের বড় নৌকায় 3 জন মাল্লা নিয়ে। কেন তুমি অনশন করতে গিয়েছিলে? এদের কি দয়া মায়া আছে? আমাদের কারো কথাও তোমার মনে ছিল না? কিছু একটা হলে কি উপায় হতো? আমি এই 2টা দুধের বাচ্চা নিয়ে কি করে বাঁচতাম? হাসিনা কামালের অবস্থা কি হতো তুমি বলবা? খাওয়া দাওয়ার কষ্ট তো হতো না। মানুষ কি শুধু খাওয়া পরে নিয়ে বেঁচে থাকতে চায়? আর মরে গেলে দেশের কাজই বা কীভাবে করতা? আমি তাকে কিছুই বললাম না। একদিন সকালে আমি ও রেনু বিছানায় বসে গল্প করছিলাম। হাঁচু ও কামাল নিচে খেলছিল। হাঁচু মাঝে মাঝে খেলা ফেলে আমার কাছে আসে আর আব্বা আব্বা বলে। একসময় কামাল হাসিনাকে বলছে, হাঁচু আপা, তোমার আব্বাকে আমি একটু আব্বা বলি। আমি আর রেনু দুজনই শুনলাম। আস্তে আস্তে বিছানা থেকে উঠে যেয়ে ওকে কোলে নিয়ে বললাম, আমি তো তোমারও আব্বা। কামাল আমার কাছে আসতে চাইতো না, আজ গলা ধরে পড়ে রইল। বুঝতে পারলাম এখন আরও সহ্য করতে পারছে না। নিজের ছেলেও অনেকদিন না দেখলে ভুলে যায়। আমি যখন জেলে যাই তখন ওর বয়স মাত্র কয়েক মাস। অসমাপ্ত আত্মজীবনীর গ্রন্থের একটি বৈশিষ্ট্য হলো, এই গ্রন্থের যে কোনো জায়গা থেকেই পাঠ করা হোক না কেন, আমরা কোনো না কোনো ঘটনা, রাজনৈতিক ব্যক্তিত্ব
বা পাকিস্তানিদের অত্যাচার নির্যাতন সম্পর্কে জানতে পারি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন জনগণের নেতা। তার সারা জীবন কেটেছে মানুষের কথা ভেবে, অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে কথা বলে, প্রতিবাদ করে এবং তার বিনিময়ে কারাবরণ করে। অসমাপ্ত আত্মজীবনী থেকে আরও কিছুটা অংশ পাঠ করে শোনাচ্ছেন সুবর্ণা আরফিন। একদিন আমি আওয়ামী লীগ অফিসে ইফতার করছিলাম। হঠাৎ টেলিফোন পেলাম। চকবাজারের জেল সিপাহীদের সাথে জনসাধারণের সামান্য কথা কাটাকাটি হওয়ায় জেল সিপাহীরা গুলি করেছে। একজন লোক মারা গিয়েছে এবং অনেকে জখম হয়েছে। একজন ওয়ার্ডারের সাথে এক পানের দোকানদারের কথা কাটাকাটি এবং পরে মারামারি হয়। এই অবস্থায় 2-4 জন ওয়ার্ডারও হাজির হয়ে সংশ্লিষ্ট ওয়ার্ডারের পক্ষ নেয়, আর জনসাধারণ দোকানদারের পক্ষ নেয়। সিপাহীরা একটু বেশি মার খায়। তারা ব্যারাকে ফিরে গিয়ে রাইফেল এনে গুলি করতে শুরু করে। এতে অনেক লোক জখম হয় এবং 3 জন আহত লোককে ধরে জেল এরিয়ার ভিতরে নিয়ে যায়। অনেক লোক তখন জমা হয়েছে। আমরা 2 জনই তাদের শান্ত হতে বলে জেল গেটের দিকে রওনা করেই দেখতে পেলাম সৈয়দ আজিজুল হক হরপে নান্না মিয়া তখন মন্ত্রী, খবর পেয়ে এসেছেন। তার সাথে একজন বিশিষ্ট সরকারি কর্মচারী আছেন। ঢাকা জেলে তখন একজন অ্যাংলো ইন্ডিয়ান সার্জেন্ট ছিল, তার নাম মিস্টার গজ। জনতা গজের বিচার চায়, গজ নিজে গুলি করেছে ইত্যাদি বলে চিৎকার করতে শুরু করেছে। গজের বাসা জেল গেটের সামনেই। কে যেন বলে দিয়েছে এটা গজের বাড়ি। জনতা গজের বাড়ি আক্রমণ করে ফেলেছে। আমি কর্মীদের নিয়ে জনতার সামনে দাঁড়িয়ে তার বাড়ি রক্ষা করলাম। আওয়ামী লীগের অনেক কর্মীও তখন পৌঁছে গেছে। আমি যখন লোকদের শান্ত করে জেল গেটের দিকে ফেরাই, ঠিক সেই সময় আইজিপি দোহা সাহেব কয়েকজন পুলিশ নিয়ে হাজির হলেন। তিনি আমার হাত ধরে ফেললেন এবং বললেন, আপনি গ্রেপ্তার। আমি বললাম, খুব ভালো। জনতা চিৎকার করে উঠে এবং আমাকে কেড়ে নেবার চেষ্টা করতে লাগলো। আমি তাদের বোঝাতে লাগলাম। আমার 2-3 মিনিট পরে দোহা সাহেব ফিরে এসে বললেন, আপনাকে অন্ধকারে চিনতে পারি নাই, ভুল হয়ে গেছে, চলুন জেল গেটে যাই। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার রাজনৈতিক জীবনে 23 বারে 4682 দিন কারাভোগ করেন, অর্থাৎ প্রায় 13 বছর কারাভোগ করেন। এর মধ্যে স্কুলের ছাত্র অবস্থায় ব্রিটিশ আমলে 7 দিন মিথ্যা মামলায় কারাভোগ করেন। তার রচিত কারাগারের রোজনামচা বইটি প্রকাশ পায় 2017 সালের মার্চ মাসে। এ বইতে তার কারাজীবনের নানা কথা, নানা স্মৃতি এবং কারাগারের নানা শ্রেণীর কয়েদিদের জীবন ও কারাভোগের কাহিনী উঠে এসেছে। এই বইয়ের প্রথম অংশ থালাবাটি কম্বল জেলখানার সম্বল অংশ পাঠ করলে জানা যায় কত রকমের কয়েদি জেলখানায় থাকে, তাদের কত বিচিত্র নামে বিভক্ত করে রাখা হয়। 1966 সালের 2রা জুন রোজ বৃহস্পতিবার থেকে 22শে জুন 1967 রোজ বৃহস্পতিবার পর্যন্ত এই 1 বছরের কারাজীবনের বয়ান লিপিবদ্ধ আছে কারাগারের রোজনামচা গ্রন্থে। 1966 সালের 4ঠা জুন তারিখের বর্ণনা পাঠ করছেন সাবিরা মাহবুব জনি। সকালে বাইরে বসে আছি। একজন লোক ঝাড়ু দফায় কাজ করত। অসুস্থ হয়ে জেল হাসপাতালে গিয়েছিল। হাসপাতাল থেকে এসেই আমার কাছে এলো, এসে বলল, আমাকে আপনি ছেড়ে দেন, আপনি বললেই জেল থেকে বের করে দিবে। আমি বললাম, আমি তো তোমার মতো একজন কয়েদি, আমার ক্ষমতা থাকলে আমিই বা জেলে আসবো কেন? সে বলে, আপনি কলম মাইরা দিলে কাজ হয়ে যায়। বললাম, কলম আছে কিন্তু মাইরা দেবার ক্ষমতা নাই। মাথা একটু খারাপ আছে, সকলেই ওকে খ্যাপায়, কিন্তু ও খ্যাপে না, আস্তে আস্তে কথাগুলি বলে। সময় পেলেই আমার কাছে আসে, আর ওই এক কথা। পরে বুঝলাম অন্যান্য কয়েদিরা ওকে ফুসলায়, সাহেবকে ধর, ভালো করে ধর, খালাস হয়ে যাবি।
আর যায় কোথায়, এসে হাজির। ওকে আর বুঝাইয়া লাভ নাই, কারণ ও বুঝবে না। আজ বাবুর্চিকে বললাম আমিই পাকাবো, তুমি সব ব্যবস্থা করে আমাকে ডাক দিও। 9টার সময় বাবুর্চি এলো আমাকে ডাকতে। গেলাম পাকের ঘরে, বসলাম চেয়ার নিয়ে। যদিও বাইরে কোনোদিন পাক করার সময় আমি পাই নাই, আর প্রয়োজনও কোনোদিন হয় নাই, তবু জেলে এসে যখন একা থাকতাম তখন পাক করতাম। সময় তো কাটানো যায়। ডাল আগেই পাকাই আছে, পটল ভাজি করলাম, ইলিশ মাছ পাক করলাম, নিজেই পাক করেছি, সেজন্য মন্দ লাগলো না। 1966 সালের 20শে জুন, বর্ষণ মুখর দিন। বঙ্গবন্ধু কারাগারে বসে ভাবছেন এদেশের দুঃখী মানুষের কথা। 1966 সালের 20শে জুনের বর্ণনা শুনব কারাগারের রোজনামচা থেকে শহীদুল ইসলাম নাজুর কণ্ঠে। 20শে জুন 1966, সোমবার। আজও খুব বৃষ্টি হলো। বৃষ্টি হলেই কেমন যেন হয়ে যায় মনটা। লাইব্রেরিতে বই আনতে পাঠালাম। আজ আর বই পাওয়া যাবে না। আমার নিজের কিছু বই আছে, কয়েকদিন চালাতে পারবো। ভয়াবহ বন্যায় পূর্ব বাংলার মানুষ সর্বশান্ত হয়ে গেল। প্রত্যেক বৎসর এরকম হলে মানুষ বাঁচবে কেমন করে? এখনই দেশের অবস্থা খারাপ, তারপর আছে ট্যাক্স বা কর, আবার বন্যায় ফসল নষ্ট। এই দেশের হতভাগা লোকগুলি খোদাকে দোষ দিয়ে চুপ করে থাকে। ফসল নষ্ট হয়েছে বলে আল্লাহ দেয় নাই, না খেয়ে আছে বলে কিসমতে নাই, ছেলে মেয়ে বিনা চিকিৎসায় মারা যায় বলে সময় হয়ে গেছে, বাঁচবে কেমন করে? আল্লাহ মানুষকে এত দিয়েও বদনাম নিয়ে চলেছে। ডাক্তারের অভাবে, ওষুধের অভাবে মানুষ অকালে মরে যায়, তবুও বলবে সময় হয়ে গেছে। আল্লাহ তো অল্প বয়সে মরবার জন্য জন্ম দেয় নাই। শোষক শ্রেণী এদের সমস্ত সম্পদ শোষণ করে নিয়ে এদের পথের ভিখারি করে না খাওয়াইয়া মারিতেছে। না খেতে খেতে শুকায়ে মরছে। শেষ পর্যন্ত না খাওয়ার ফলে বা অখাদ্য খাওয়ার ফলে কোনো একটি ব্যারাম হয়ে মরছে, বলে কিনা আল্লাহ ডাক দিয়েছে, আর রাখবে কে? কই, গ্রেট ব্রিটেনে তো কেউ না খেয়ে মরতে পারে না, রাশিয়ায় তো বেকার নাই, সেখানে তো কেহ না খেয়ে থাকে না, বা জার্মানি, আমেরিকা, জাপান এই সকল দেশে তো কেহ শোনে নাই কলেরা হয়ে কেহ মারা গেছে। কলেরা তো এসব দেশে হয় না। আমার দেশে কলেরায় এত লোক মারা যায় কেন? ওসব দেশে তো মুসলমান নাই বললেই চলে। সেখানে আল্লাহর নাম লইবার লোক নাই একজনও। সেখানে আল্লাহর গজব পড়ে না, কলেরা, বসন্ত, কালাজ্বরও হয় না। আর আমরা রোজ আল্লাহর পথে আজান দিই, নামাজ পড়ি, আমাদের ওপর গজব আসে কেন? কারাগারে বঙ্গবন্ধুকে রাখা হতো একা, কখনো কারো সাথে দেখা করতে দেয়া হতো না। সরকার এই কথা বাহিরে প্রচার হতে দিত না, কিন্তু ভাব দেখাতো বঙ্গবন্ধুকে বেশ আরামায়েশে রাখা হয়েছে। চলুন আমরা সুবর্ণা আরফিনের উচ্চারণে শুনি 1966 সালের 15 জুলাই তারিখের ঘটনা। কতটা আরামায়েশে ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কি ব্যাপার, আমি যে ঘরে থাকি তা মাপামাপি করছে কেন? 40 ফুট লম্বা, 4 ফুট চওড়া, কয়টা জানলা, কয়টা দরজা, সব কিছু লিখে নিতেছে জমাদার সাহেব। বললাম, ব্যাপার কি? সরকার জানতে চেয়েছে। আরও একটু লিখে নেন না কেন? দক্ষিণ দিকে 6টা জানলা, কিন্তু তার 1 হাত দূরে 14 ফুট উঁচু দেওয়াল, বাতাস শত চেষ্টা করেও ঢুকতে পারে না আমার ঘরে। জানলা নিচে, দেওয়াল খুব উঁচু। উত্তর হলো, ওসব লেখা চলবে না। লিখুন না আর একটু। দেওয়ালের অন্য দিকে গরুর ঘর, পূর্ব দিকে 15 ফিট দেওয়াল ও নতুন 20 নম্বর সেল। ভয়ানক প্রকৃতির লোক, যারা জেল ভেঙে 2-1 বার পালাইয়াছে, তাদের রেখেছিল এখানে।
আর উত্তর দিকে 40 সেল, যেখানে 40 পাগলকে রেখেছে। আর পশ্চিম দিকে একটু দূরেই 6 সেল ও 7 সেল, যেখানে সরকার এক রারি আসামি রেখেছেন। আর এরই মধ্যে শেখ সাহেব, তিনি বললেন, ও বাত হাম লোগ নাহি লিখ सकता है, নৌকরি নাহি रहेगा। আধা ঘন্টা পর দেখি সিভিল সার্জন সাহেব জেলে ডাক্তার নিয়ে এসেছেন আমার কি কি রোগ হয়েছে দেখার জন্য। বললাম, ভালোই আছি, পাইলস হয়েছে, কিছু কষ্ট দেয়, পেটটা মাঝে মাঝে খারাপ হয়, আমাশা আছে, ঘুম একটু কম হয়, বসে বসে থেকে মোটা হয়ে নিষ্কর্মা হয়ে যাব আর কি। ওজন দেখলেন ভাঙা একটা মেশিনে 7 পাউন্ড নাকি বেড়েছে, ভালোই, ভুঁড়ি হতে আর বেশি দেরি হবে না। ভাবলাম সরকারও বোধহয় আমার স্বাস্থ্যের জন্য উদ্বিগ্ন হয়ে পড়েছিল, অথবা হাইকোর্টে বলতে হবে যে দেখো কি ভালোভাবে শেখ সাহেবকে রেখেছি আমরা, কোনো কষ্ট দিচ্ছি না। আমাকে যে একলা এক জায়গায় কারো সাথে কথা বলতে বা দেখা করতে দেওয়া হয় না, সে কথা বোধহয় চাপা দেবারই চেষ্টা করবেন। আজকালকার দিনে সত্য কথা একটু কমই বলা হয়, ওটা নাকি নয়া ডিকটেটোরিয়াল রাষ্ট্রবিজ্ঞান। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাক নাম ছিল খোকা। বঙ্গবন্ধুর বাবা মা তাকে যে চিঠি লিখতেন সেখানে খোকা বলে সম্বোধন করতেন। 1966 সালের 24শে জুলাইয়ের এমন একটি ঘটনা শুনব মনিরুল ইসলামের কণ্ঠে। 24শে জুলাই 1966 রবিবার। আব্বার চিঠি পেলাম আজ সকালে। আমি যখন চিঠি পড়ি, একজন কয়েদি পাহারায়, লেখাপড়া জানে, জিজ্ঞাসা করল, চিঠি কি আপনার আব্বা লিখেছেন? বললাম, হ্যাঁ। তুমি বুঝলে কেমন করে? বলল, দেখলাম লিখেছেন বাবা খোকা। বাবা ছাড়া এই কথা আর কে আপনাকে লিখতে পারে? আমি হেসে উঠলাম এবং বললাম, বাবা মায়ের কাছে আজও আমি খোকা। যতদিন তারা বেঁচে থাকবেন ততদিনই আমাকে এই বলেই ডাকবেন। যেদিন এই দুনিয়া ছেড়ে চলে যাবেন আর কেউই এই স্নেহের ডাকে আমাকে ডাকবে না, কারণ এই অধিকারী বা কয়জনের আছে? আমার বাবা খুব শান্ত প্রকৃতির লোক, সকল সময়ে গাম্ভীর্য নিয়ে থাকেন। তাকে আমরা ভাই বোনরা ছোট্টকালে ভালোবাসতাম এবং ভয়ও পেতাম। আমার মা আমাদের না দেখলেই কাঁদতেন, তার মধ্যে আবেগ খুব বেশি, কিন্তু আমার বাবার সহ্য শক্তি অসম্ভব। জীবনে মুখ কালো করতে আমি দেখিনি কখনো। বোধহয় একটু চঞ্চল প্রকৃতির ছিলাম বলে বাবা আমাকে একটু বেশিই স্নেহ করতেন। আব্বা এক জায়গায় লিখেছেন, তোমার গত 19/6/66 এবং 1/7/66 তারিখের চিঠি 2খানা গতকাল পাইয়া তোমার কুশল জানিতে পারিলাম। তবে আমাদের জন্য যে সবসময় চিন্তিত থাকো তাহা বেশ বুঝিলাম। কখনো আমাদের জন্য চিন্তা করিবা না। খোদার মসজিদে আমাদের মতন সুখী লোক বোধহয় নাই, থাকলেও খুব কম। আমার সহ্য শক্তিও আছে, বিপদে আপদে কখনো বিচলিত হই না, তাহা তোমার ভালোভাবে জানা আছে। বারবার আমার আব্বা ও মার কথা মনে পড়তে থাকে। মায়ের সাথে কি আবার দেখা হবে? অনেকক্ষণ খবরের কাগজ ও বই নিয়ে থাকলাম, কিন্তু মন থেকে কিছুতেই মুছতে পারি না, ভালো লাগছে না। অনেকক্ষণ ফুলের বাগানও কাজ করেছি আজ। মনে মনে কবিগুরুর কথাগুলো স্মরণ করে একটু শান্তি পেলাম। বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা। বিপদে আমি না যেন করি ভয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার ডায়েরিতে লিখেছেন, একজন মানুষ হিসেবে আমি সমগ্র মানব জাতি নিয়েই ভাবি, আর একজন বাঙালি হিসেবে
আমি বাঙালিকে নিয়ে যা কিছু সম্পর্কিত তার সমস্ত কিছুই আমাকে গভীরভাবে ভাবায়। এই নিরন্তর সম্পৃক্তির উৎস ভালোবাসা, অক্ষয় ভালোবাসা, যে ভালোবাসা আমার রাজনীতি এবং আমার অস্তিত্বকে অর্থবহ করে তোলে। এতক্ষণ আমরা বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী এবং কারাগারের রোজনামচা বই থেকে যে অংশবিশেষ নিবেদন করলাম, তা থেকে বঙ্গবন্ধুর এই উক্তিরই সমর্থন মেলে। সবাই ভালো থাকবেন, দেশকে ভালোবাসবেন, দেশের মানুষকে ভালোবাসবেন, তবেই বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তোলা সম্ভব হবে এবং বাস্তবায়ন হবে তার স্বপ্নের। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্য সেই পুরুষ যার নামের উপর পতাকার মতো দুলতে থাকে স্বাধীনতা। ধন্য সেই পুরুষ যার নামের উপর ঝরে মুক্তিযোদ্ধাদের জয়ধ্বনি। ধন্য সেই পুরুষ আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি টুঙ্গিপাড়ার গ্রাম থেকে উঠে এসে বিশ্বের মানচিত্রে প্রতিষ্ঠা করেছিলেন একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। আশৈশব নেতৃত্বের গুণে যিনি হয়ে উঠেছিলেন বিশ্বের নিপীড়িত মানুষের নেতা। ব্যক্তিত্বের ঋজুতা আর দৃঢ়তার কারণে যাকে হিমালয়ের সঙ্গে তুলনা করেন বিশ্ব নেতারা। এবার সাম্য আর মানবতাবাদী সেই মহান নেতার প্রতি বিনম্র শ্রদ্ধায় আরও কিছু কবিতা শুনব বিশিষ্ট আবৃত্তি শিল্পীদের কণ্ঠে। আবৃত্তি করবেন, আমার ডান দিকে রয়েছে কান্তি কানিজা, রয়েছেন মিজানুর রহমান সজল, আমার বাঁ দিকে রয়েছেন ফয়জুল্লাহ সাইদ, আছেন অনন্যা সাহা। প্রথমেই পাঠ করছেন কান্তি কানিজা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে পাঠ করছি নির্মলেন্দু গুণের লেখা শোক গাথা 16 আগস্ট 1975। আজ সারাদিন আমার চতুর্দিকে বড় শোকাচ্ছন্ন নীরবতা ছিল। একটি মৌমাছি আমার বুকে বসে আজ সারাদিন আমাকে তার মধু সংগ্রহের সংগ্রামী ইতিহাস শুনিয়েছে। কাছেই কোথাও জন্ম হবে এক নতুন শিশুর, তার চিৎকার করা মুখের জন্য চাই নীল পদ্মের মধু। প্রহরী প্রহরী বলে আমি একেবারও চেঁচিয়ে উঠিনি। আমার প্রসারিত হাত থেকে খসে পড়েছে ক্লান্ত অনামিকা। বুক থেকে পাঁজর সহ হৃৎপিণ্ড ছিটকে পড়েছে দূরে কোথায়। আমি তবু ওই অনাগত শিশুর লাল টুকটুকে জিহ্বার স্বপ্ন দেখে দেখে সারাদিন খুলে রেখেছিলাম আমার রক্তমধু ভাণ্ডের মুখ। আমার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ ছিল পরস্পরের ব্যথিত কাফন। আজ সারাদিন আমার নিদ্রাহীন চোখ দুটো মগ্ন ছিল সম্পূর্ণ নতুন এক নিদ্রার আস্বাদনে। খুব ক্লান্তি ছিল আজ সারাদিন। সকালের সূর্য এসে ফিরে গেছে। আমি তাকে বসতে বলিনি। বসতে তাকে কোথায় দেব? রক্ত আর বারুদের ধূপগন্ধে? সারাদিন আঙিনায় ঝরেছে গোলাপ। আমি তার অভিমান থামাতে পারিনি। আমার হাতের ভাগ্যরেখা আজ সারাদিন লাল পিঁপড়েরা দল বেঁধে উঠেছে পর্বত শৃঙ্গে। কখনো বা অভ্যেসবশত দিয়েছে চামড়ায় কামড়।
যদি কিছু রক্ত মেলে। আমি আমার হাতের মুঠো সারাদিন বন্ধ করিনি, খুলে রেখেছিলাম সবার জন্য। আমার মুখশ্রীকে যত দূর সম্ভব অবিকৃত রেখেছিলাম আমার সন্তানদের কথা ভেবে। আমার মৃত মুখশ্রীতে পিতা পিতা বলে লুটিয়ে পড়েছিল হামিহীন শ্রাবণের প্রথম বিকেল। তখন মুহূর্তের জন্য খঞ্জন রূপান্তরিত হলো চুম্বনে। মনে হলো নারকেল গাছের পাতা ছুঁয়ে নেমে এসেছে সায়াহ্নের শেষ আলো। নিস্তব্ধ জল ঝিলের জল থেকে উঠে আসা লাল শাপলাগুলো গোধূলি বেলার ত্রস্ত কিশোরীর মতো আর চোখে আমাকে দেখল শেষবার। তারপর ডুব দিল লেকের লেলিহান জলে। বিদায়ের শেষ অস্তর আগে রাঙা হয়ে উঠল আমার চোখের পাতা। সন্ধ্যায় সতর্ক প্রহরারত সৈনিকের বুহ ভেদ করে আমার শয্যার পাশে এসে দাঁড়ালেন এক কবি, যার কলম আপন ছায়ার মতো অনুসরণ করত আমাকে। কবি এসে নত হলেন আমার ক্ষত উৎকীর্ণ বুকের উপর। আমার নিশ্চল দেহে তিনি স্থাপন করলেন তাঁর উষ্ণ আলিঙ্গন। স্পর্শ করলেন আমার উড়ে যাওয়া স্কন্ধের ভয়াল গৌভর। কি অদ্ভুত মমতায় মাখা সেই স্পর্শ! আমি প্রাণ নিয়ে জেগে উঠতে চাইলুম, কিন্তু চোখ জাগল না। আমি তাকে আলিঙ্গনে জড়াতে চাইলুম, হাত নিথর হয়ে থাকল। আমি চিৎকার করে কথা বলতে চাইলুম, আমার স্বর মুক্ত হলো না। আমার প্রিয় রবীন্দ্রসঙ্গীতগুলি গাইল না কোনো শিল্পী। আমার রুহের মাগফিরাত কামনা করল না কোনো শুভ্র শ্বশ্রু ইমাম। আমার মুখ ঢেকে দেওয়া হলো না কোনো সদ্য কেনা শুভ্র কাফনে। শুধু গোপন আখির জলে আমাকে ভিজিয়ে দিয়ে রাত্রির অন্ধকারে সেই কবি আবে জমজমের পবিত্র পানির মতো ঝরতে থাকলেন। যতক্ষণ না দূরে গ্রামের বাড়িতে আমার জন্য প্রস্তুত হলো কবর। এবারে আবৃত্তি করবেন মিজানুর রহমান সজল। জাতির পিতার প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে আবৃত্তি করছি কবি তারিক সুজাতের কবিতা আধারে আলো রাখি। প্রায় অন্ধকার নির্জন একটি সেল, কলমের নিপ থেকে ঝরে পড়ে রাত জাগা কালক্ষরগুলো। ফুটছে সকাল, জীবন জয়ের কাব্য। সাদামাঠা সরল অক্ষরে বাইকার নদীর সুরেলা কলক কলধ্বনি শৈশব কৈশোর যৌবনের প্রতিধ্বনি হয়ে ঢেউ তুলে স্মৃতির জোয়ারে। কি ছায়া, কি মায়ায় জনক তোমার কল্লোলিত জীবনের অসমাপ্ত গান পূর্ণতা পেল একটি জাতির জন্মনামা। কান পেতে শুনেছে সেদিন কারাগারের বিষণ্ণ দেয়াল। সাদা পৃষ্ঠার নির্জনতায় কুয়াশায় লেখো ভোর, রাতটিকেও তুমি রোপণ করেছ মনে। হে পিতা, নিয়েছিলে তুমি হৃদয়ে তোমার সন্ধ্যা প্রদীপ শিখা, নিয়েছিলে রোদ, আধারে আলো রাখি। ইতিহাস পেল পথ, দিন যায় বছর ফুরায়, দিন আসে আগুনের পথ ধরে। ক্যালেন্ডারের পাতায় পাতায় এক একটি দিন গর্জে ওঠে জল জলে রক্তাক্ত অক্ষরে। 1948, 1952, 1954, 1958, 1962, 1966, 1968,
1969, 1970, 1971। অতঃপর একটি আঙুলে জড়ো হয়েছিল সারা দেশ। রক্ত নদীর স্রোতে লেখা হলো 30 লক্ষ শহীদের অমেয় আখ্যান স্বাধীনতা। 15 আগস্ট 1975, যতুগৃহে পিশাচের উল্লাসধ্বনি শুনেছে নিষ্পাপ প্রাণ। ঘাতকের বর্বর বুলেটে বিদ্ধ বাংলাদেশ, রক্তধারায় ভাসে স্বজনের লাশ। পিতৃ হত্যার দায় নিয়ে একতা বীরের জাতি ব্যথায় বিহবল ভাসে শোকের সাগরে। এরপর ইতিহাস বদলের ইতিহাস, ইতিহাস দখলেরও ইতিহাস। জনক তোমার দুহিতার হাত ধরে ইতিহাস পেল ভাষা, খুঁজে পেল পথ, পদচিহ্ন, মুক্তি, ভালোবাসা। জনক তোমার জন্ম শতবর্ষের অমল আলোয় প্রাণ খুলে উড়ি পতাকায়। আগামী আগস্ট, এই আগস্টকে বলে যায় মৃত্যুর সীমানায় দাঁড়িয়েও তুমি বলে গেছো প্রতিবাদে, জীবনে দুবার কেউ মরব না। জীবনের জয়গানে মুখরিত হবে আমার স্বদেশ, আমার জন্মভূমি। এবারে পাঠ করছেন অনন্যা সাহা। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পড়ছি কাল থেকে কালান্তরে জ্বলবে শোকের আগুন। কাল থেকে কালান্তরে জ্বলবে শোকের আগুন, এটি আমি সাজিয়েছি কবি দুরন্ত বিপ্লবের কবিতা আলো হয়ে মিশে আছো প্রাণের আলোতে, এবং 15ই আগস্ট সম্পর্কে বিভিন্ন সময় শুনেছি এবং পড়েছি। সেই জায়গাগুলো থেকে নিয়ে একটু গ্রন্থনা করে নিয়েছি। পড়ছি কাল থেকে কালান্তরে জ্বলবে শোকের আগুন। আমি যখন 15ই আগস্টের নিকষ অমানিসার কথা ভাবি, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। জান্তব বাস্তবতার এই নিষ্ঠুরতম চিত্রকল্প আমার মগজ নিতে পারে না আর এক মুহূর্ত। একজন বাঙালি হিসেবে আমি বুঝতে পারি না কিভাবে পারে, এভাবে পারে মানুষ। এরা মানুষ। কষ্টে আমার বুকের ভেতর কেমন জানি দম বন্ধ লাগে, আর বেদনায় চোখের জল মুছি। বন দাঁতাল শোরের দল আমাদের সাজানো বাগানের সব পারিজাত পুষ্প হত্যা করে বেয়নেটে বুলেটে সুভিয়ে সাদিকের আকাশে খুনের রং মেখে জঘন্য উল্লাসে উদ্বাহ নৃত্য করে। সিঁড়িতে পড়ে থাকেন আমাদের অকুত ভয় পিতা, বুক জুড়ে যাঁর ভালোবাসার সুবাস। প্রথমে স্টেন গানের ব্রাশ ফায়ারে ঝাঁঝরা হন আমাদের বর্ণিল ভাই শেখ কামাল, বাংলা মায়ের সূর্যপুত্র। আঙুলে যাঁর সেতার ভোরের বাতাসে আলোর নাচন ফোটাতো। সমরসজ্জার মাঝে পিতা হয়তো ভেবেছিলেন জীবনে আরেকবার বন্দী হতে চলেছেন তিনি। কত রক্তচক্ষু পেরিয়ে কোনো বাঙালি তাকে হত্যা করতে পারে এমন কল্পনাতেও আসে নাই। মৃত্যুঞ্জয়ী বঙ্গবন্ধু জানতে চান বরাহপুত্রদের নিকটে, এই তোরা কি চাস? বেয়াদবি করিস কেন? কোথায় নিয়ে যেতে চাস আমাকে? জবাবে ঘাতকের দল বৃষ্টির মতো গুলি ছোঁড়ে বাংলার বুকে। তারপর মমতাময়ী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা, বাঙালির মুক্তি সংগ্রামের প্রেরণাদাত্রী, নিথর বঙ্গবন্ধুকে দেখে হাহাকারে বলেন, আমি কোথাও যাব না, আমাকে এখানেই মেরে ফেলো। দোতলার ঘরে ফিরিয়ে নিয়ে তাকে মেরে ফেলা হলো। একই ঘরে একে একে খুন করা হলো আমাদের মেজ ভাই শেখ জামাল, ভগ্নী সমভাতৃজায়া সুলতানা কামাল, পারভিন জামাল। কে আগে কে পরে জানি না, শুধু জানি এমন নিষ্ঠুর মৃত্যু তাদের প্রাপ্য ছিল না কোনোভাবেই। অমানুষ নিচে নামিয়ে আনে নিষ্পাপ শিশু শেখ রাসেলকে। বঙ্গবন্ধু যাকে প্রাণাধিক ভালোবাসতেন, রোদন ভরা কণ্ঠে সে বারবার বলছিল, মায়ের কাছে যাব, আমি মায়ের কাছে যাব। পাষাণ ঘাতক মায়ের কাছে নেওয়ার প্রলোভনে রাসেলকে দোতলার ঘরে নিয়ে গুলি করে। তপ্ত বুলেটুকু ব্যথা পেয়েছিল স্বর্গীয় শিশুর বক্ষ বিদীর্ণ করতে, যখন সে অনুনয় করে বলছিল, আমাকে হাসুবুবুর কাছে পাঠিয়ে দাও, ভাইয়া আমাকে মেরো না, আমাকে মেরো না।
সেদিন ছোট্ট রাসেলের শেষ আকুতি ও আর্তচিৎকারে ক্ষুধার আড়স কেঁপে উঠলেও টলাতে পারিনি খুনিদের পাষাণ হৃদয়। বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের অন্যান্য সদস্যের মতো নিষ্পাপ শিশুকেও নির্মমভাবে হত্যা করে খুনিরা বলে অল আর ফিনিশড। বিশ্ব মানব সভ্যতার ইতিহাসে ঘৃণ্য ও নৃশংসতম এই হত্যাকাণ্ডের মাধ্যমে সেদিন তারা কেবল বঙ্গবন্ধু ও তাঁর পরিবারকেই নয়, তার সঙ্গে বাঙালির হাজার বছরের প্রত্যাশার অর্জন স্বাধীনতার আদর্শগুলোকেও হত্যা করতে চেয়েছিল, মুছে ফেলতে অপপ্রয়াস চালিয়েছিল বাঙালির বীরত্ব গাথার ইতিহাসও। বঙ্গবন্ধুকে দৈহিকভাবে হত্যা করা হলেও তাঁর মৃত্যু নেই, তিনি চিরঞ্জীব। কেননা একটি জাতীয় রাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা তিনি। ৭৫-এর ১৫ই আগস্ট সুভেজ সাদিকের সময় যখন স্বাধীনতার সূতিকাগার বলে পরিচিত ধানমন্ডির ৩২ নম্বরে নিজ বাসভবনে সপরিবারে বঙ্গবন্ধুকে বুলেটের বৃষ্টিতে ঘাতকরা ঝাঁঝরা করে দিয়েছিল, তখন যে বৃষ্টি ঝরেছিল তা যেন ছিল প্রকৃতির অস্ত্রপাত। ভেজা বাতাস কেঁদেছে সমগ্র বাংলায়। ঘাতকদের উদ্যত অস্ত্রের সামনে ভীত সন্ত্রস্ত বাংলাদেশ বিহ্বল হয়ে পড়েছিল শোকে আর অভাবিত ঘটনার আকস্মিকতায়। কাল থেকে কালান্তরে জ্বলবে শোকের আগুন। বতে বঙ্গবন্ধু, বতে বাঙালি, বতে বাংলা ভাষা, বতে বাংলাদেশ। রাজনীতির ক্ষুদ্র চাদরে আমরা ঢাকি না মুজিবের পরিচয়ের বিশালতা। মুজিব, মুক্তিযুদ্ধ, মাতৃভূমি, এ যে আমাদের আত্মপরিচয়। জন্মের নিবিড়তায় আসুন আজ আমরা আমাদের সমগ্র প্রার্থনা জড়ো করি বঙ্গবন্ধু শেখ মুজিব ও তাঁর পরিবারের নামে। এবারে আবৃত্তি করবেন ফয়জুল্লাহ সাঈদ। শোকের এই দিনে জাতির পিতার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে আবৃত্তি করছি নির্মলেন্দু গুণের কবিতা রাজদণ্ড। যদি নির্বাচন হয় আমিও দাঁড়াবো ইনশাল্লাহ ভগবান গৌতম বুদ্ধের নাম নিয়ে। অতঃপর আমিও নেমেছি মাঠে, যদি সরাসরি ভোটে হয় হবে, আমি সরাসরি হব। যদি পার্লামেন্টারি তবেই বিপদ। আহা, কি করে উত্রাব তব ভবতরী, প্রভু আমি যে একেলা, হা কৃষ্ণ করুণা সিন্ধু। হে আমার প্রিয় ভক্তবৃন্দ, দেশবাসী ভাই বন্ধুজন, তোমরাই আমার সকল শক্তির উৎস, এ কথা বলি না। আমিও উৎসের মুখ খুলে দিতে চাই তোমাদের দিকে। ভালোবেসে আমাকে গ্রহণ করো, সুখী হবে। কবি নজরুল পরাজিত হলে ক্ষতিকার, বড় হলে ভোট দেব। একদিন ট্রেনে যেতে একটি কিশোর প্রতিশ্রুতি দিয়েছিল, আজ সে ভোটের যোগ্য। তুমি ভালো আছো ভাই, তুমি বেঁচে আছো খোকা। ১৯৭৫ আমি হারিয়েছি আমার প্রতীক, শৌর্য বীর্য ধারা অন্ধকারে। তারপর থেকে ভেতরে ভেতরে একা গৃহহারা স্বপ্নহীন ক্ষোভে বসে থেকে থেকে ঘুমে ঘুমে আত্মগোপনে গোপনে ক্লান্ত। একটা কিছুকে উপলক্ষ করে আবার দাঁড়াতে চাই। বাংলার মাটি, বাংলার জল আমাকে কি নেবে? হয়তো নেবে না। ভোট গণনার পালা শেষ হলে আরও এক অন্ধকার এসে আমার ভোটের বাক্সে ড্রপ করে দিয়ে যাবে। ভোট নয়, আমার বিরুদ্ধে লেখা চিরপুরাতন কিছু প্রশ্ন বাজেয়াপ্ত হবে জামানত। তুমি কতটুকু, কত দূরে যেতে চাও বাপু? এত স্পর্ধা, আমি তো চাইনি যেতে এত দূরে। ক্ষমতার আকাশ শিখরে কোনোদিন, সাম্রাজ্য শাসনে নাহি লোভ, এই বলে বারবার সাজিয়েছি কল্পবিশ্ব অন্তর্লোকে। আমার পিতার মতো অপরাধ বোধে নিরিবিলি একা। অবিবেকী পরিপার্শ্ব আমাকে জাগিয়ে দিল অকস্মাৎ। শরবিদ্ধ আহত সিংহের ক্ষোভ উঠিল জাগিয়া প্রাণ ভরে। সেই সাম্প্রদায়িকতা, সেই অন্ধকার, সেই ঘৃণা, সেই শোষকের শ্রেষ্ঠ বিভাজন। মানুষে মানুষে ধর্মে গুরুকে লেলিয়ে দিয়ে লঘিষ্ঠের অনিষ্ট সাধনে মত্ত যারা ক্ষমতায় বসে থাকে রাজদণ্ড হাতে, হীন স্বার্থ চরিতার্থতায় অসাম্য বিভেদ রচে প্রজাদের মাঝে। তুমি কি তাদের করিয়াছ ক্ষমা? তুমি কি বেসেছ ভালো? আমার ধর্ম নিয়ে কোনোদিন প্রশ্ন করো না। যদি চাও একটি ফুলের নামে, দোয়েল পাখির নামে,
পদ্মা, মেঘনা, যমুনা, কংসগড়াই, মাতামোহরী, শীতলক্ষা ও ব্রহ্মপুত্রের নামে, বঙ্গবন্ধুর নামে, রবীন্দ্রনাথের নামে রাজদণ্ড হাতে নেব। যদি ভোট দাও তোমাদের দুঃখ হব, ভালোবাসা হব, হব মুহররম, ঈদ, দুর্গাপূজা, ক্রিসমাস, আর আর আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি। প্রিয় দর্শক, এতক্ষণ আবৃত্তি আর গ্রন্থ থেকে পাঠের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ 15ই আগস্টের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন বিশিষ্ট আবৃত্তি শিল্পীরা। জাতীয় শোক দিবসের এই বিশেষ আয়োজনের শেষ পর্যায়ে আমরা। আয়োজনটি শেষ হয়ে গেলেও বাঙালির জীবনে এই শোক, এই শ্রদ্ধা নিবেদনের শেষ নেই। তবে শোক পালনের সঙ্গে এই দিনে অঙ্গীকারও করে জাতি। এই অঙ্গীকার বঙ্গবন্ধুর সকল হত্যাকারীদের সাজা কার্যকরের। এ অঙ্গীকার জাতির পিতার আদর্শ আর স্বাধীনতার চেতনায় সত্যিকারের সোনার বাংলা গড়ে তোলার। সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।